একটা সময় ছিল যখন বিশ্বের প্রায় সব দেশ জানত শেষ কথা বলবে আমেরিকা। ডলারই ছিল শক্তি, সেনাবাহিনীই ছিল আইন, আর পশ্চিমা বিশ্বই ছিল মানদণ্ড। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই নিয়ম কি ভাঙছে? বিশ্ব কি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আর একজন নেতা থাকবে না, থাকবে বহু শক্তি? নতুন বিশ্ব ব্যবস্থা কি নীরবে ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে, যার ঘোষণা কেউ দিচ্ছে না কিন্তু ফল সবাই ভোগ করবে? এই প্রশ্নগুলো আজ আর কল্পনা নয়, এগুলো উঠে এসেছে যুদ্ধক্ষেত্র, অর্থনীতি, কূটনীতি, সব জায়গা থেকে। 2008 সাল বিশ্ব ইতিহাসে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ধাক্কা লাগে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ওয়াল স্ট্রিট ভেঙে পড়ে, বড় বড় আমেরিকান ব্যাংক দেউলিয়া হয়। সেই প্রথমবার বিশ্ব দেখল যে অর্থনৈতিক মডেলকে অটল মনে করা হতো সেটাও ভেঙে পড়তে পারে। এই সংকটের পর থেকেই এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। চীন, যারা এতদিন ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবেই পরিচিত ছিল, তারা ধীরে ধীরে বলতে শুরু করে, আমরা শুধু উৎপাদন করব না, আমরা নিয়মও বানাব। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। 60টির বেশি দেশ $1 ট্রিলিয়ন অবকাঠামো বিনিয়োগ। পশ্চিমা বিশ্ব তখন এটাকে উন্নয়ন প্রকল্প ভাবলেও ভেতরে ভেতরে শুরু হয়ে যায় সন্দেহ, চীন কি নিজের প্রভাব বলয় তৈরি করছে? এরপর আসে 2014। রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া দখল করে নেয়। পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দেয়, কিন্তু এখানেই এক বড় ভুল করে তারা। রাশিয়া ভেঙে পড়ে না, বরং তারা ধীরে ধীরে ডলারের ওপর নির্ভরতা কমাতে শুরু করে। চীন রাশিয়া বাণিজ্যে ডলারের বদলে স্থানীয় মুদ্রা ব্যবহার শুরু হয়। এটা ছোট ঘটনা ছিল না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বড় শক্তিগুলো প্রকাশ্যে ডলার ডমিনেটেড সিস্টেমকে চ্যালেঞ্জ করা শুরু করেছিল। 2020 কোভিড-19, একটা ভাইরাস পুরো বিশ্ব থামিয়ে দেয়। এই সময় মানুষ দেখল WHO নিয়ে রাজনীতি, ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদ ও সাপ্লাই চেইন ভেঙে পড়া। সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, বিশ্ব কি সত্যি একসাথে আছে, নাকি সবাই কেবল নিজের জন্য? এই মহামারীর মধ্যেই চীন দ্রুত ঘুরে দাঁড়ায়। অন্যদিকে আমেরিকা অভ্যন্তরীণ সংকটে পড়ে, রাজনৈতিক বিভাজন, সামাজিক অস্থিরতা, নির্বাচন নিয়ে সহিংসতা। বিশ্ব প্রথমবার স্পষ্টভাবে দেখে পশ্চিমা নেতৃত্ব দুর্বল হচ্ছে। তারপর 2022 রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ চালায়। এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বোমার যুদ্ধ ছিল না, এটা ছিল বিশ্ব ব্যবস্থার যুদ্ধ। পশ্চিমা দেশগুলো ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা দেয়। ভাবা হয়েছিল রাশিয়ার অর্থনীতি ধসে পড়বে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাশিয়া তেল গ্যাস বিক্রি করতে থাকে চীন, ভারত, মধ্যপ্রাচ্যে। রুবল আবার শক্তিশালী হয়, ডলারকে পাশ কাটিয়ে বিকল্প পেমেন্ট সিস্টেম চালু হয়। এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে, নিষেধাজ্ঞা যদি আর কাজ না করে তাহলে পশ্চিমা ক্ষমতার ভিত্তি কোথায়? এই সময়েই সামনে আসে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এর সাথে যুক্ত হয় নতুন দেশ সৌদি আরব, UAE, ইরান, যারা আগে পুরোপুরি পশ্চিমা বলয়ে ছিল। তারা প্রকাশ্যে কথা বলে বিকল্প আর্থিক ব্যবস্থা, ডলারের বিকল্প, মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই শব্দগুলো আগে একাডেমিক আলোচনায় থাকলেও এখন রাষ্ট্রীয় ঘোষণায় আসছে। এদিকে আমেরিকা ও চীনের সম্পর্ক দ্রুত খারাপ হতে থাকে। ট্রেড ওয়ার, টেক ওয়ার, AI ওয়ার। তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়ে, সাউথ চায়না সিতে সামরিক শক্তি প্রদর্শন হয়। বিশ্ব আবার দুই ভাগে নয়, বরং একাধিক কেন্দ্রে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে USA ও তার মিত্ররা, অন্যদিকে চায়না রাশিয়া ব্লক, আর মাঝখানে গ্লোবাল সাউথ, যারা কারো সাথেই পুরোপুরি বাধা থাকতে চায় না। এই জায়গায় এসে প্রশ্নটা বদলে যায়। প্রশ্ন আর এটা নয় কে জিতবে, প্রশ্নটা এখন এই নতুন বিশ্ব ব্যবস্থায় সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? ছোট দেশগুলো কি আবার দাবার গুটি হবে? যুদ্ধ না করেও কি বিশ্ব ভয়ঙ্কর সংকটে ঢুকে পড়ছে? কারণ ইতিহাস বলে বিশ্ব ব্যবস্থা বদলায় শান্তভাবে নয়, বদলায় চাপ, সংকট আর সংঘর্ষের মধ্য দিয়ে। বিশ্ব ব্যবস্থা বদলানোর সময় সবচেয়ে বড় পরিবর্তনটা আসে যখন ছোট দেশগুলো বুঝতে শুরু করে তারা আর শুধু অনুসারী নয়,
এটা বোঝা যায় জাতিসংঘের ভোটে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখা গেল বিশ্বের বড় অংশ সরাসরি কোনো পক্ষ নেয়নি। ভারত, ব্রাজিল, সৌদি আরব, ইন্দোনেশিয়া, আফ্রিকার বহু দেশ তারা বলেছে আমরা আমাদের স্বার্থ দেখব। এটাই ছিল নতুন যুগের স্পষ্ট সংকেত, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার পশ্চিমা ব্লকের ডাক মানেই বিশ্ব এক হয়ে যাওয়া এই নিয়ম ভেঙে যায়। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, ডলার সংকট। 2022-2024 সালে অনেক উন্নয়নশীল দেশ ডলার সংকটে পড়ে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়, পাকিস্তান আইএমএফের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো ঋণের বোঝায় নুয়ে পড়ে। এখানে প্রশ্ন ওঠে, যদি ডলারই নিরাপদ হয় তাহলে ডলার পেলেই কেন দেশগুলো বাঁচছে না? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় বিকল্প ভাবনা। চীন চালু করে ডিজিটাল ইউয়ান, রাশিয়া বিকল্প পেমেন্ট সিস্টেম গড়ে তোলে, ব্রিক্স দেশগুলো যৌথ মুদ্রার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করে। এগুলো এখনও পুরোপুরি বাস্তব হয়নি, কিন্তু ইতিহাসে বড় পরিবর্তন কখনো ঘোষণা দিয়ে আসে না, এটা আসে প্রস্তুতির মাধ্যমে। এদিকে মধ্যপ্রাচ্যেও চিত্র বদলায়। সৌদি আরব, যারা দশকের পর দশক আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা চীনের সাথে শান্তি আলোচনায় বসে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। এই ঘটনাটা নীরবে হলেও ভয়ঙ্কর ছিল। কারণ প্রশ্নটা তখন দাঁড়ায়, যদি মধ্যপ্রাচ্যে শান্তি আনার মধ্যস্থতাকারী আমেরিকা না হয়ে চীন হয়, তাহলে নেতৃত্ব কার হাতে যাচ্ছে? একটা অঞ্চলের পরিবর্তন কখনো একা ভাগে না, এটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। ইউরোপেও অস্থিরতা বাড়ে। ইউক্রেন যুদ্ধ ইউরোপের অর্থনীতিকে চাপে ফেলে। জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা। জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো প্রথমবার প্রশ্ন তোলে, আমরা কি সব সিদ্ধান্ত ওয়াশিংটনের ওপর ছেড়ে দিতে পারি? এই প্রশ্ন প্রকাশ্যে বলা না হলেও নীতির মধ্যে ঢুকে যায়। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর জায়গায়, যুদ্ধ ছাড়াই যুদ্ধ। আজকের বিশ্বে শক্তি দেখানো মানে শুধু বোমা ফেলা নয়, তথ্যযুদ্ধ, সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ। একটা দেশ আরেকটা দেশের ব্যাংকিং সিস্টেম অচল করে দিতে পারে, ইন্টারনেট বন্ধ করে দিতে পারে। চিপ, এআই, স্যাটেলাইট সবই এখন অস্ত্র। এটাই নতুন যুগের যুদ্ধ। এবং এই যুদ্ধে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যুদ্ধ না দেখেও। এইখানে এসে প্রশ্নটা আরও গভীর হয়, আমরা কি এমন এক পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে যুদ্ধ ঘোষণা ছাড়াই জীবন কঠিন হয়ে যাবে? নতুন বিশ্ব ব্যবস্থা কি আদতে মানুষের জন্য নিরাপদ, নাকি আরও অনিশ্চিত? কারণ একক নেতৃত্ব যতই কঠোর হোক, সেটা অনুমানযোগ্য ছিল, কিন্তু বহু শক্তির বিশ্ব অনিশ্চিত। দক্ষিণ এশিয়ার দিকে তাকালে চিত্র আরও স্পষ্ট হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সবাই একসাথে চীন, আমেরিকা, রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে চায়। কেউ আর পুরোপুরি একদিকে ঝুঁকছে না। এটা কৌশল, কিন্তু ঝুঁকিও, কারণ নতুন বিশ্ব ব্যবস্থায় নিরপেক্ষ থাকা সবচেয়ে কঠিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, এই পরিবর্তন কি থামানো যাবে? ইতিহাস বলে না। রোম সাম্রাজ্য ভেঙেছে, ব্রিটিশ সাম্রাজ্য সূর্যাস্ত দেখেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। কোনো শক্তিই চিরস্থায়ী নয়। আজ আমরা ঠিক সেই সময়টার ভেতর দিয়ে যাচ্ছি, যেটা ভবিষ্যতের বইয়ে লেখা হবে ট্রানজিশন পিরিয়ড অফ ওয়ার্ল্ড অর্ডার নামে। আমরা যারা এখন বেঁচে আছি, আমরাই সেই প্রজন্ম যারা পুরনো নিয়ম ভাঙতে দেখছে, কিন্তু নতুন নিয়ম পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এবং এখানেই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা লুকিয়ে আছে। যখন নিয়ম অস্পষ্ট থাকে, তখনই ভুল সিদ্ধান্ত সবচেয়ে বেশি হয়। যখন শক্তির ভারসাম্য নড়বড়ে হয়, তখনই বড় সংঘর্ষ জন্ম নেয়। নতুন বিশ্ব ব্যবস্থা হয়তো তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্নটা এখনো খোলা। এই বিশ্ব কি আরও ন্যায্য হবে, নাকি আরও নির্মম? নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হল, অনেকে মনে করে এটা হঠাৎ একদিন ঘোষণা দিয়ে আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশ্ব ব্যবস্থা বদলায় নীরবে, ব্যাংকের সিদ্ধান্তে, বাণিজ্য চুক্তিতে, ভোটের ফলাফলে, আর মানুষের জীবনের ছোট ছোট পরিবর্তনে। আজ যদি তুমি বাজারে গিয়ে দেখো, ডলারের দাম বাড়ছে, জ্বালানি খরচ বাড়ছে, চাকরি অনিশ্চিত, তাহলে বুঝতে হবে এই পরিবর্তন কোনো দূরের রাজনীতির গল্প নয়, এটা তোমার জীবনের ভেতর ঢুকে গেছে।
একটু থেমে ভাবো, যখন আমেরিকা ইরাক আক্রমণ করেছিল, বিশ্বের বেশিরভাগ দেশ চুপ ছিল। আজ যদি একই ঘটনা ঘটে, বিশ্ব কি আবার একইভাবে চুপ থাকবে? সম্ভবত না, কারণ এখন আর একক ভয় নেই, ভয় ভাগ হয়ে গেছে। চীন জানে তারা এখনও পুরো নেতৃত্ব নিতে পারবে না। আমেরিকা জানে তারা আগের মতো একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। রাশিয়া জানে সামরিক শক্তি থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে। এই পারস্পরিক দুর্বলতাই তৈরি করছে নতুন ভারসাম্য। কিন্তু এই ভারসাম্য কাঁচের ওপর দাঁড়িয়ে আছে। একটা ভুল হিসেব, একটা ভুল যুদ্ধ, একটা বড় অর্থনৈতিক ধাক্কা সবকিছু আবার ভেঙে পড়তে পারে। এখানে সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হল গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ। পশ্চিমা বিশ্ব বলছে আমরা গণতন্ত্র রক্ষা করছি, কিন্তু অনেক দেশ প্রশ্ন করছে, তোমরা কি সত্যিই আমাদের গণতন্ত্র চাও, নাকি নিজেদের প্রভাব? চীন বলছে আমরা হস্তক্ষেপ করি না, কিন্তু প্রশ্ন উঠছে, অর্থনৈতিক নির্ভরতা কি নতুন ধরনের নিয়ন্ত্রণ নয়? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই। ইতিহাস আমাদের একটা নির্মম সত্য শেখায়। বিশ্ব ব্যবস্থা বদলানোর সময়ে সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ। 1930-এর দশকে অর্থনৈতিক মন্দা, 1940-এর দশকে বিশ্বযুদ্ধ, 1990-এর দশকে সোভিয়েত পতনের পর অস্থিরতা। আজ আমরা সেই তালিকার পরের অধ্যায় লিখছি। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা তোমার জন্য। 1. আমরা কি শুধু দর্শক হয়ে থাকব? 2. নাকি এই পরিবর্তন বুঝে নিজের অবস্থান তৈরি করব? কারণ যে বিশ্ব আসছে সেখানে তথ্য জানাটাই হবে সবচেয়ে বড় শক্তি। না জানলে তুমি প্রভাবিত হবে, জানলে তুমি প্রস্তুত থাকবে। নতুন বিশ্ব ব্যবস্থা কি তৈরি হচ্ছে? সব প্রমাণ বলছে হ্যাঁ। কিন্তু এটা কোনো এক দেশের জয় নয়, এটা পুরনো নিয়মের শেষ। আর নতুন নিয়ম এখনও লেখা হয়নি। সেই নিয়ম কে লিখবে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু উত্তর খোঁজাটাই এখন সবচেয়ে জরুরি। এই পরিবর্তন বুঝতে হলে শিরোনাম নয়, গভীরে যেতে হবে। শব্দ নয়, প্রেক্ষাপট বুঝতে হবে। এমনই গভীর বিশ্লেষণ, বাস্তব তথ্য আর নির্ভীক প্রশ্ন নিয়ে আমরা কথা বলি বাংলা ডিপ ডাইভে। এই গল্প এখানেই শেষ নয়, কারণ বিশ্ব এখনও বদলাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরে যাব, আরও অস্বস্তিকর প্রশ্ন করব। বাংলা ডিপ ডাইভের সাথে থাকো, ভাবতে থাকো, প্রশ্ন করতে থাকো।